গল্পের শুরুতেই একটি সাক্ষাৎকারের মাধ্যমে আমাদের পরিচয় হয় এড অ্যান্ডারসনের সঙ্গে। তিনি অ্যান্ডারসন পরিবারের চতুর্থ প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা এবং তার কাছে 19 শতকের শেষ ভাগে নির্মিত একটি দুর্লভ নির্বাক ভৌতিক চলচ্চিত্র রয়েছে। ছবিটি নির্মাণ করেছিলেন তার প্রপিতামহ এবং এটি ফিলিপাইনের সবচেয়ে ভয়ঙ্কর ভৌতিক চলচ্চিত্রের মধ্যে একটি। যুদ্ধের পর দীর্ঘদিন ধরে ছবিটি হারিয়ে গেছে এটাই মনে করা হতো, কিন্তু সম্প্রতি এটি আবার খুঁজে পাওয়া গেছে। তবে ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্য এখনও নিখোঁজ। ধারণা করা হয় সেটি হয়তো সেন্সর করা হয়েছিল, হয়তো ইচ্ছাকৃতভাবে সরিয়ে ফেলা হয়েছিল, অথবা ধ্বংস হয়ে গেছে। অ্যাডের মতে এই চলচ্চিত্রটি কেবল একটি সৃজনশীল কাজ ছিল না, বরং এটি ছিল তার প্রপিতামহের ব্যক্তিগত অভিব্যক্তি। এটি সময়ের প্রতিফলন, যখন পশ্চিমা নাট্যধারা সদ্য ফিলিপাইনে প্রবেশ করেছিল এবং তিনি গভীরভাবে ফিলিপিনো লোককথার সঙ্গে যুক্ত ছিলেন। তবে ছবিটির ইতিহাস ঘিরে রয়েছে বিতর্ক। এক রাতে এড নিজের ঘরে অনেক রাত পর্যন্ত কাজ করছিলেন আর তার ছোট ছেলে ওপরতলায় ঘুমাচ্ছিল। হঠাৎ বাইরে থেকে আসা একটি অদ্ভুত শব্দে তার ছেলে সিরিলের ঘুম ভেঙে যায়। সে সতর্কভাবে নিচে নেমে তদন্ত করতে গিয়ে এক ভয়ঙ্কর আত্মার মুখোমুখি হয়। স্টেলা এস্টাউর নামে এক প্রতিভাবান কিন্তু মানসিকভাবে দুর্বল অভিনেত্রী একসময় অ্যাডের প্রপিতামহের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছিলেন। পরে তিনি সেই অভিযোগ প্রত্যাহার করেন এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করেন। অভিযোগগুলো কখনোই প্রমাণিত হয়নি, তবুও এই গল্পটি কখনো মানুষের স্মৃতি থেকে মুছে যায়নি। এই ঐতিহাসিক চলচ্চিত্রটি পুনরুদ্ধারের কাজ কয়েক দশক ধরে চলছে। অ্যাড এই প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে আছেন বিখ্যাত চলচ্চিত্র আর্কাইভিস্ট রুয়েল গালানাং, একজন পুরনো বন্ধু ও বিশ্বস্ত কর্মী। দুজনে মিলে তারা হারিয়ে যাওয়ার দৃশ্যটির সন্ধান চালিয়ে যাচ্ছেন। তারা বিশ্বাস করে এটা কোথাও না কোথাও এখনও আছে। এর বেশ কিছু বছর পর সিরিল এখন একজন প্রাপ্তবয়স্ক ও পেশায় ভিডিও এডিটর। তার বাবা এড সম্প্রতি মারা গেছেন, যা সিরিলকে গভীরভাবে শোকাহত করেছে। তাকে একটি বিজ্ঞাপনের ভিডিও সম্পাদনা করতে দেখা যায়, কিন্তু ফাইলটি বারবার মারাত্মক ত্রুটির কারণে ক্র্যাশ করতে থাকে। পরে সে তার সিনিয়র জেনের সঙ্গে কথা বলে। জেন তার কঠিন সময়ের কথা স্বীকার করলেও মনে করিয়ে দেয় যে বিজ্ঞাপনের ডেডলাইন আজ রাতেই এবং যে কোনো মূল্যে কাজ শেষ করতে হবে। সিরিল এতে সম্মত হয়, তবে সে তার ইন্টার্ন জেফের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে। জেন তাকে মনে করিয়ে দেয় জেফ তার অধীনে কাজ করে এবং সব দোষ তার ঘাড়ে চাপানো ঠিক নয়। সেই রাতেই সিরিল আবার কাজে বসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার ঘুম পেতে শুরু করে। পরিবেশ অস্বাভাবিক হয়ে যায়, যেখানে একটি আত্মার মতো সত্তাকে সামনে এগিয়ে যেতে দেখা যায়। তারপর সেটি অদৃশ্য হয়ে যায়। হঠাৎ সেই সত্তাটি স্ক্রিনে ভেসে ওঠে আর সিরিল চমকে যায়। ঠিক তখনই তার পেছন থেকে তার মেয়ে রিয়া হেসে ওঠে, যা তাকে আরও ভয় পাইয়ে দেয়। সিরিল জিজ্ঞেস করে সে এখানে কেন। রিয়া জানায় সে শুধু তাকে দেখতে এসেছিল এবং আশা করছিল বাবার সঙ্গে বাড়ি যাবে। সিরিল বলে সে এখন যেতে পারবে না, কারণ তার কাজ শেষ হয়নি। রিয়া বলে দাদা মারা গেছেন, জেনের এই বিষয়টি বোঝা উচিত। সিরিল রিয়াকে বলে জেফকে সাহায্য করার জন্য, যেন বিজ্ঞাপনের ফাইলগুলো সিঙ্ক করা যায়। এতে রিয়া খুব খুশি হয়। এরপর সিরিল পাশে রাখা একটি বাক্স লক্ষ্য করে এবং সেটি সম্পর্কে জানতে চায়। রিয়া জানায় দাদা এড এটি তার জন্য রেখে গেছেন এবং বাক্সে স্পষ্ট করে সিরিলের নাম লেখা আছে। বাক্স খুলে সিরিল একটি ফিল্ম রিল খুঁজে পায়। রিয়া জিজ্ঞেস করে এটি কি সেই চলচ্চিত্র যেটি দাদা মৃত্যুর আগে পুনরুদ্ধার করার চেষ্টা করছিলেন। সিরিল বলে সম্ভবত ভুলবশত এড এটি তার কাছে পাঠিয়েছেন, কিন্তু রিয়া দেখায় রিলে স্পষ্টভাবে সিরিলের নাম লেখা। সিরিল বলে সে এটি ব্যবহার করতে পারবে না, কিন্তু রিয়া জোর দিয়ে বলে তার হাতে ইতিহাস ধরা আছে। সে মনে করিয়ে দেয় এটিকে ফিলিপাইনের প্রথম ভৌতিক চলচ্চিত্র বলা হয়, আর সে কি এটি দেখতে চায় না। সিরিল উত্তর দেয় তার বাবা কখনো ছবিটি সম্পূর্ণভাবে জোড়া লাগাতে পারেনি। এরপর সে আবার বিজ্ঞাপনের কাজে মন দেয়। রিয়া প্রস্তাব দেয় ছবিটি তার চ্যানেলে আপলোড করা যেতে পারে, কিন্তু সিরিল তাকে থামিয়ে দেয় এবং বিজ্ঞাপনের কাজেই মন দিতে বলে। বিরক্ত হয়ে রিয়া সেখান থেকে চলে যায়। এরপর রিয়াকে ফোনে তার মায়ের সঙ্গে কথা বলতে দেখা যায়। সে জানায় বাবাকে সাহায্য করার জন্য সে পোস্ট হাউসেই থাকবে। তার মা বাবার অবস্থা সম্পর্কে জানতে চান এবং প্রশ্ন করেন সে কি মদ্যপান করেছে। রিয়া বলে সে শুধু কাজ নিয়ে ব্যস্ত। তার মা মন্তব্য করেন অন্তত রিয়ার পড়াশোনার খরচটা যদি দিতে পারত
তাহলে ভালো হতো, এবং প্রশ্ন তোলেন রিয়া কেন এখনও চলচ্চিত্র নির্মাণ করতে চায়। রিয়া বলে এ বিষয়ে তাদের আগেও কথা হয়েছে এবং সে এখন যথেষ্ট বড় বাবার ভালো মন্দ দুটি বোঝার জন্য। এদিকে সিরিল তার ইনবক্স চেক করে দেখে তার বাবা রিলটি নিয়ে তাকে একাধিক ইমেল পাঠিয়েছিলেন। সে একটি ইমেল খুলে পড়ে যেখানে লেখা, আমি দুঃখিত, এটা এখন তোমার, বিদায়। বিচলিত হয়ে সিরিল অনলাইনে তার বাবার মৃত্যু সংক্রান্ত খবর খুঁজতে শুরু করে এবং তার বাবার লাশ উদ্ধারের সময় তোলা ছবিগুলো মনোযোগ দিয়ে দেখে। একই সময়ে সে রুয়েল গালানাওয়ের একটি সাক্ষাৎকার দেখে যেখানে রুয়েল ব্যাখ্যা করেন এদের শেষ প্রকল্পটিকেই ফিলিপাইনের প্রথম ভৌতিক চলচ্চিত্র বলে মনে করা হয়। অধিকাংশ মানুষের কাছে এটি ছিল কেবল একটি কিংবদন্তি, 19 শতক বা 20-এর দশকের একটি হারিয়ে যাওয়া নির্বাক চলচ্চিত্র। তবে রুয়েল নিশ্চিত করেন ছবিটি সত্যি অস্বস্তিশীল। অধিকাংশ রিল 1987 সালে উদ্ধার করা হয়েছিল, কিন্তু এড কাজ ছেড়ে দেওয়ার পর ছবিটি আর কখনো সম্পূর্ণ করা হয়নি। সাক্ষাৎকারটি দেখার পর সিরিল আবার রিলটি বের করে গভীরভাবে পরীক্ষা করতে থাকে। হঠাৎ সে সামনে থেকে একটি শব্দ শুনতে পায় এবং রিলের সেই একই আত্মার মতো অবয়ব দেখতে পায় যা তাকে ভয় পাইয়ে দেয়। কিন্তু মুহূর্ত পর সে বুঝতে পারে ওটা আসলে রিয়া ও জেফ। এরপর সিরিল রিয়াকে নিরাপত্তারক্ষী রডের কাছ থেকে স্টুডিওর চাবি আনতে বলে, কেননা তার বাবা রেখে যাওয়া রিলগুলো সে পরীক্ষা করতে চায়। এটা শুনে রিয়া ভীষণ উত্তেজিত হয়ে চাবিটি আনতে দৌড়ে যায়। তারা স্টুডিওতে ঢোকে। সিরিল রিয়াকে বলে সেখানে থাকা সবকিছুই নির্বাক চলচ্চিত্র যুগ থেকে শুরু করে 19 শতক ও 80-র দশকের ভৌতিক ছবির সময়কার। তারা একটি পুরনো এডিটিং মেশিন খুঁজে পায় এবং সেটি নিয়ে আসে। ঠিক সেই সময় আলো এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে ওঠে, যদিও তাদের কেউই তা খেয়াল করে না। রিল সেট করার আগে সিরিল রিয়াকে সতর্ক করে দেয় এটি কোনো সাধারণ পুরনো ছবি নয়। সে ছবিটি সম্পাদনা করতে চায়, কিন্তু তার জন্য রিয়ার সাহায্য দরকার, আর সে চায় রিয়া যেন বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে দেখে। রিয়া প্রশ্ন করে এত বছর পেরিয়ে যাওয়ার পরও ছবিটি কিভাবে অসম্পূর্ণ রয়ে গেল। সিরিল বলে তার মা খুন হওয়ার সময় সে খুব ছোট ছিল, তাই সবকিছু পরিষ্কারভাবে তার মনে নেই। এ সময় ফ্ল্যাশব্যাকে দেখা যায় একটি আত্মা তার মায়ের বিচ্ছিন্ন মাথা হাতে ধরে আছে। এই ভয়াবহ ঘটনাটি সিরিল নিজ চোখে দেখেছিল, যা তাকে গভীর মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়। সে স্বীকার করে সবকিছুর ব্যাখ্যা সে দিতে পারে না, তবে সে নিশ্চিত সেই রাতে সে সত্যি অস্বাভাবিক কিছু একটা দেখেছিল। হয়তো এই ছবির মধ্যেই কিছু উত্তর লুকিয়ে আছে। যদিও সে আশা করে না রিয়া তার কথা বিশ্বাস করবে, সে শুধু চায় রিয়া যেন প্রতিশ্রুতি দেয় তারা একসঙ্গে এই কাজ শেষ করবে। রিয়া এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে যায়। তারা রিল সেট করতে শুরু করে, আর সিরিল রিয়াকে পুরনো মেশিনগুলোর কাজ বোঝাতে থাকে। রিল ঘুরতে শুরু করতেই ছবিটি চালু হয় এবং শিরোনাম ভেসে ওঠে, দ্য মানানাঙ্গাল। কয়েকটি দৃশ্য দেখার পর রিয়া মন্তব্য করে অভিনয়টা বেশ বাড়াবাড়ি মনে হচ্ছে। সিরিল বোঝায় এটি নির্বাক ছবি, তাই সবকিছুই মুখ ও শরীরের ভাষার উপর নির্ভরশীল। ছবিটি চলতে থাকে, কিন্তু হঠাৎ পর্দা কালো হয়ে যায়, তারপর আবার চালু হয়। পর্দায় একটি দরজা খুলে যায় আর একটি ভয়ঙ্কর প্রাণী আবির্ভূত হয়। তার মুখ দেখেই সিরিল বিচলিত হয়ে পড়ে। রিয়া জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। সিরিল প্রস্তাব দেয় একটু বিরতি নেওয়ার জন্য এবং রিয়াকে বলে তার ফোনে ছোট ছোট ক্লিপ রেকর্ড করে তাকে পাঠাতে, চাচা রুয়েলের কাছে ফরওয়ার্ড করতে পারে। রিয়া জানতে চায় পুরো ছবিটা ডিজিটালি রেকর্ড করে কম্পিউটারে সংরক্ষণ করলেই তো হয়, কিন্তু সিরিল জোর দিয়ে বলে তাকে ম্যানুয়ালি কাজ করতে হবে, ঠিক যেভাবে তার বাবা করেছিলেন। রিয়া বলে এতে কাজ আরও কঠিন হবে, কিন্তু সিরিল রিয়াকে তার নির্দেশ মানতে বলে। পরে রিয়া জেফকে তার বানানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখায় এবং তার সঙ্গে চলচ্চিত্র নির্মাণ নিয়ে কথা বলে। জেফ বলে ভালো হয়েছে। রিয়া নিজের লক্ষ্য নিয়ে পরিষ্কার, অথচ সে নিজে একেবারেই দিশেহারা। রিয়া বলে জেফ তার বাবার মতো, যিনি কখনোই নিজের ব্যাপারে নিশ্চিত ছিলেন না। তার ধারণা তার বাবাকে জোর করে এডিটর বানানো হয়েছিল এবং তিনি বছরের পর বছর তার দাদাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। দাদা মারা যাওয়ার পর তিনি পুরোপুরি ভেঙে পড়েন এবং নিজের এই জগৎ থেকে আর বেরিয়ে আসতে পারেননি। এদিকে সিরিল ক্লিপগুলো পর্যালোচনা করতে করতে ভাবে রিয়া ফিরে এসেছে এবং তাকে সাদা মার্কার দিতে বলে, কিন্তু ঘুরে তাকাতে সে দেখে তার মৃত বাবার সামনে দাঁড়িয়ে হাত শক্ত করে চেপে ধরে আছে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় তার বাবা রাগে সিরিলকে বকছে কেন সে তার ঘরে ঢুকেছে এবং রিলগুলো ছুঁয়েছে।
সে চিৎকার করে বলে ওগুলো অমূল্য। সে সিরিলকে অকেজো বলে অপমান করে এবং বলে এটা তার বাড়ি, তার নিয়ম। সে সিরিলের দিকে তেড়িয়ে আসে। ভয়ে কেঁপে উঠে সিরিল হঠাৎ বাস্তব ফিরে আসে এবং বুঝতে পারে সবকিছুই তার কল্পনা ছিল। পরে রিয়া তার চ্যানেলে ছবির একটি ক্লিপ আপলোড করার চেষ্টা করে, কিন্তু আপলোড ব্যর্থ হয়। তখন সিরিল সেখানে আসে। তাকে অনেকটা অস্থির মনে হচ্ছিল। সে ফ্রিজ থেকে মদের বোতল বের করে এবং এক মুহূর্ত দ্বিধায় থাকে, তারপর আবার রেখে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় সিরিল সম্পাদিত ফুটেজ দেখছে। একজন মা তার সন্তানের সঙ্গে স্নেহময় মুহূর্ত ভাগ করে নিচ্ছে। তার কোমল হাসি, এক মুহূর্তের শান্তি। এ সময় স্বামী বাড়ি ফিরে আসে। পরিবারটিকে এখন সম্পূর্ণ মনে হয়, কিন্তু বেশ কিছু দূরে অদ্ভুত কিছু একটাকে দেখা যায়, যাকে ফিলিপাইনরা মানানাঙ্গাল নামে চেনে। ক্রমেই সে পর্দার দিকে এগিয়ে আসে। বাবা মা তার উপস্থিতি টের পায়। বাবা বলে সে ওই অশুভ সত্তার উপস্থিতি অনুভব করতে পারছে। সে স্ত্রীকে আশ্বস্ত করে বলে নিজেই দানবটির মুখোমুখি হবে এবং নিরাপদে ফিরে আসবে। এই বলে সে বেরিয়ে যায়। পরের ফ্রেমটি সম্পূর্ণ ফাঁকা। রাগে ফেটে পড়ে সিরিল বাক্সের ভেতরে পরের রিল খুঁজতে শুরু করে আর বলতে থাকে ছবিটি অসম্পূর্ণ, শেষ দৃশ্যটি হারিয়ে গেছে। রিয়া জিজ্ঞেস করে তার দাদাও কি এই হারানো ক্লিপের খোঁজ করছিলেন। সিরিল বলে তার মনে হয় তার বাবা সেটি খুঁজে পেয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে সে খোঁজ শুরু করে। এ সময় রিয়া যে মেশিনটি ব্যবহার করছিল হঠাৎ সেটি ভেঙে যায়। সিরিল তাকে বকাঝকা করে এবং অন্য স্টুডিও থেকে আরেকটি মেশিন আনতে বলে। রিয়া ক্ষমা চায়, কিন্তু সিরিল তখনও বিরক্ত। তার আচরণে পরিবর্তন লক্ষ্য করে রিয়া সেখান থেকে চলে যায়। অন্য স্টুডিওতে ঢুকে মেশিন খুঁজতে গিয়ে হঠাৎ একটি ভয়ঙ্কর পোশাক দেখে সে চমকে ওঠে। ঠিক তখনই সিরিল সেখানে আসে। এতে সে ভয় পেয়ে যায়। রিয়া জিজ্ঞেস করে এই পোশাকটি কি নির্বাক ছবির সেই প্রাণীটির। সে অবাক হয়ে বলে ছবিটি তো শত বছরেরও বেশি পুরনো, এতদিনে এই পোশাক নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল। সিরিল বলে এটা হয়তো আরেকটি স্টুডিওতে এমন জিনিস রেখে দেওয়া হয়। তবে সে স্বীকার করে এর আগে সে এটি এখানে কখনো দেখেনি। এ সময় তাকেও বিভ্রান্ত দেখায়। ঘটনাটি উপেক্ষা করে তারা সেখান থেকে চলে যায়। পরে সিরিল রিয়াকে আবার রিল সেট করতে শেখায় এবং তার মায়ের খোঁজ নেয়। রিয়া বলে সে ভালো আছে। সিরিল জানায় সে ধীরে ধীরে রিয়ার পড়াশোনার খরচে সাহায্য করতে চায়। রিয়া বলে সমস্যা নেই। ঠিক তখনই জেফ এসে জানায় সে চিন্তিত বিজ্ঞাপনটি হয়তো সময় মতো শেষ হবে না এবং সিরিলের উচিত ছবিটি পুনরুদ্ধারের বদলে বিজ্ঞাপনে মন দেয়া। সিরিল বলে সে জেনের সঙ্গে কথা বলে ডেডলাইন বাড়ানোর চেষ্টা করবে। জেফ যখন হুমকি দেয় সে বিষয়টি জেনকে জানাবে, তখন সিরিল রেগে গিয়ে তার উপর চিৎকার শুরু করে। জেফ চলে যায়। এরপর সিরিল রিয়াকে বলে সে বুঝতে পারছে না জেফ কেন বিষয়টি বুঝছে না। তারা প্রায় শেষ করে ফেলেছে। হারানোর দৃশ্য ছাড়াও এটি এখন পর্যন্ত ছবিকে সম্পূর্ণ করার সবচেয়ে কাছের প্রচেষ্টা। পরে দেখা যায় রিয়া বিশ্রাম নিচ্ছে আর সিরিল একাই কাজ চালিয়ে যাচ্ছে। সে লক্ষ্য করে রিয়া ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে সিরিল নিজেও ক্লান্ত হয় এবং শেষ পর্যন্ত ঘুমিয়ে যায়। স্বপ্নের মধ্যে সিরিল নিজেকে দেখে সে তার মায়ের সঙ্গে বসে একটি চলচ্চিত্র দেখছে। তারা যখন মাথা ঘোরায় তখনই তার ঘুম ভেঙে যায়। সে দেখে সিরিল তাকে ডাকছে। এই সময় সিরিল তাকে জানায় চাচা রুয়েল পথে আছেন, তাই তাকে অনুরোধ করে দ্রুত ছবিটির কাজ শেষ করতে, যেন রুয়েলকে অন্তত একটি প্রিভিউ দেখানো যায়। দুজনে মিলে পরের ক্লিপগুলো দেখতে থাকে। সেখানে দেখা যায় মানানাঙ্গাল ধীরে ধীরে এগিয়ে আসছে। বিকৃত ক্ষুধার্ত সেই দানবটি শিশুটির গন্ধ পেয়ে গেছে। মৃত্যুর উপস্থিতি ক্রমেই কাছে আসছে। সে পৌঁছে যায় ছেলেটির ঘরে। ঘুম ভেঙে ছেলেটি জেগে ওঠে। মানানাঙ্গালকে দেখে সে আতঙ্কে জমে যায়। দানবটির ছায়া তার দিকে লম্বা হয়ে এগিয়ে আসে আর ছেলেটি লুটিয়ে পড়ে। মানানাঙ্গাল গর্জন করে ওঠে আর হঠাৎ করেই ফুটেজ আবার ফাঁকা হয়ে যায়। এটা দেখে সিরিল ভীষণ রেগে যায়, প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে জোর দিয়ে বলতে থাকে এখনও শেষটা নেই। এরপর দেখা যায় রুয়েল সিরিলের জন্য অপেক্ষা করছে। সে যেন কিছু একটা ভয়ে কাঁপছে। সিরিল এসে তাকে ভেতরে নিয়ে যায় এবং মুভির ক্লিপগুলো দেখায়। পর্দার দিকে তাকিয়ে রুয়েল ফ্রেমের ভেতরে মানানাঙ্গালকে দেখতে পায়। সে সিরিলকে জিজ্ঞেস করে এডিটিং কি শেষ। সিরিল বলে প্রায় শেষ, কিন্তু কিছু একটা এখনও অনুপস্থিত। হঠাৎ রুয়েল রিলগুলো নষ্ট করতে শুরু করে। সিরিল তাকে থামায় আর তার রাগ বিস্ফোরিত হয়ে এমনটা দেখে সে রেগে রুয়েলের উপর চিৎকার শুরু করে। রুয়েল তাকে বলে তাকে দেখতে একদম তার বাবার মতোই শোনাচ্ছে।
সে জানায় সেই রাতেও সে সিরিলের বাবাকে থামানোর চেষ্টা করেছিল। রুয়েল সতর্ক করে দেয় এই ছবিটি বিপজ্জনক, একে পুড়িয়ে ফেলতেই হবে। সে সিরিলকে স্টুডিওতে নিয়ে যেতে বলে। দুজনে একসঙ্গে চলে যায়। আর এখন রিয়া একদমই একা, ভয় ও বিভ্রান্তিতে পুরোপুরি অসহায়। চলতে চলতে রুয়েল সিরিলকে বলে এই ছবিটি তার পরিবারের শুধু ট্র্যাজেডি এনেছে। এটি তার বাবাকে গ্রাস করেছিল। সে তার ক্যারিয়ার ও স্ত্রী সবকিছু হারিয়েছে। কিন্তু সিরিল জেদ করে বলে সে তার বাবা নয়। এরপর রুয়েল মানানাঙ্গালের পোশাকের কথা জিজ্ঞেস করে বলে সিরিলকে সেটি দেখেছে। সিরিল তাকে স্টোররুমে নিয়ে যায়, কিন্তু দেখে পোশাকটি সেখানে নেই। তারা খোঁজ শুরু করে। হঠাৎ আলো নিভে যায়। সিরিল বলে সে বিদ্যুৎ দেখে আসছে, আর রুয়েলকে একা রেখে চলে যায়। রুয়েল খুঁজতে খুঁজতে হঠাৎ মানানাঙ্গালের মুখোমুখি হয়ে পড়ে। এদিকে রিয়া ছবিটির ইতিহাস খুঁজতে থাকে। তার ভেতরে অদ্ভুত অশান্তি কাজ করে। সে জানতে পারে 1927 সালের ছবিটির প্রধান অভিনেত্রী স্টেলা জীবনের বড় একটা সময় মানসিক হাসপাতালে কাটিয়েছিলেন। রিয়া একটি ভয়ঙ্কর রেকর্ডিং খুঁজে পায়, যেখানে স্টেলা রিয়ার প্রপিতামহকে তার জীবন ধ্বংসের জন্য দায়ী করে এবং অ্যান্ডারসন পরিবারের পুরো বংশকে অভিশাপ দেয়। সে প্রতিজ্ঞা করে একজনকেও সে ছাড়বে না। ধারণা করা হয় ছবির শুটিং চলাকালে অ্যান্ডারসন স্টেলাকে নির্যাতন করেছিলেন এবং সে আর কখনো মানসিকভাবে সুস্থ হতে পারেননি। সে বলতো শুটিং সেট থেকে কিছু একটা তাকে অনুসরণ করত, তার দেয়ালের ভেতর বাস করত। কেউ কেউ মনে করে সেটিই ছিল এক মানানাঙ্গাল যে তাকে তাড়িয়ে বেরিয়েছে এবং শেষ পর্যন্ত তার আত্মহত্যার মধ্য দিয়ে অ্যান্ডারসন পরিবারের ওপর অভিশাপটি স্থায়ী হয়ে যায়। ঠিক তখনই জেফ এসে ব্যঙ্গ করে বলে দেখছি তাদের সাইড প্রজেক্ট এখনও শেষ হয়নি। রিয়া বলে না, হয়নি। তখন জেফ সংকলিত রিলগুলো তুলে নেয় এবং হাঁটতে হাঁটতে বলে সিরিলের আগের বিজ্ঞাপনের কাজ শেষ করা উচিত। রিয়া তাকে আটকাতে চেষ্টা করে, কিন্তু জেফ রিলগুলো নিয়ে চলে যায়। বাইরে জেফ যখন রিলগুলো ব্যাগে ঢুকাচ্ছে, দূর থেকে তাকে লক্ষ্য করছিল মানানাঙ্গাল। এরপর দানবটি সরে যায়। করিডোর ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ জেফ দেখতে পায় মানানাঙ্গাল তার সামনে দাঁড়িয়ে। সে ঘুরতেই আলো নিভে যায়। আলো আবার জ্বলে ওঠে। দেখা যায় দানবটি তার দিকে এগিয়ে আসছে, তারপর মিলিয়ে যায়। হঠাৎই সেটি আবার পেছনে আবির্ভূত হয়। জেফ ভয়ে চিৎকার করে ওঠে, আর দৃশ্যটি এখানেই কেটে যায়। এরপর দেখা যায় সিরিল রুয়েলকে খুঁজতে গিয়ে নিজেও দেখতে পায় মানানাঙ্গালকে। আতঙ্কে সে দৌড়ে রিয়ার কাছে যায় এবং দেখে মানানাঙ্গাল দাঁড়িয়ে আছে তার পেছনে। কিন্তু সে সতর্ক করতে যাবার আগেই দানবটি আর সেখানে নেই। বিভ্রান্ত সিরিল বুঝতেই পারছে না তাদের সাথে কি ঘটছে। তখনই সে লক্ষ্য করে রিলগুলো উধাও। রিয়া জানায় যে রিলগুলো নিয়ে গেছে আগে বিজ্ঞাপন শেষ করার জন্য। এটা শুনে সিরিলের রাগ চরমে পৌঁছায়। রিয়া এর জন্য ক্ষমা চায়, কিন্তু সিরিল চিৎকার করে তাকে চলে যেতে বলে। রিয়া মন খারাপ করে চলে যায়, আর সিরিল দাঁড়িয়ে থাকে ক্লান্ত, অসহায় ও প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে। পরে রিয়া তার মাকে ফোন করে সিরিলের সহিংস আচরণ ও তার ভয়ঙ্কর পরিবর্তনের কথা জানায়। তার মা তাকে বকাঝকা করে বলে সে আগে সাবধান করেছিল এসব বিষয়ে জড়িয়ে না পড়তে। সে রিয়াকে নিতে আসার প্রতিশ্রুতি দেয় এবং বাবার থেকে দূরে থাকতে বলে। এদিকে সিরিলকে মদ্যপান করতে দেখা যায়। হঠাৎ সে ঘুরে দেখে অন্ধকার ঘরে তার পেছনে মানানাঙ্গাল দাঁড়িয়ে। দানবটি হাঁটতে শুরু করে, আর সিরিল তার পেছনে যায়। তখনই সে বুঝতে পারে শুধু দানবটির ওপরের অংশই স্টুডিওর ভেতর দিয়ে চলাচল করছে। মানানাঙ্গালের পেছনে যেতে যেতে সিরিল স্ক্রিনিং রুমে পৌঁছায়। সেখানে সে একটি রিল খুঁজে পায় যার গায়ে লেখা এন্ডিং। সে সঙ্গে সঙ্গে সেটি চালু করে দেখতে শুরু করে। পর্দায় দেখা যায় একটি ছেলে ভয়ে বসে আছে, আর তার সামনেই পড়ে আছে মায়ের মৃতদেহ। বাবা ছেলেটিকে মায়ের মৃত্যুর জন্য দায়ী করে আর বলতে থাকে সে পরিবারের সর্বনাশ ডেকে এনেছে। নিষ্ঠুরভাবে হাসতে হাসতে সে আঙুল তুলে ছেলেটিকে দেখায়। সিরিল দৃশ্যটির সঙ্গে গভীরভাবে নিজেকে মিলিয়ে নেয়। তার মনে হয় সেই ছেলেটি যেন সে নিজে। হঠাৎ সে পর্দায় নিজের ছোটবেলার রূপ দেখতে পায় এবং মনে পড়ে সেই দিনের কথা যেদিন সে প্রথম মানানাঙ্গালের মুখোমুখি হয়েছিল। স্মৃতিতে দেখা যায় মানানাঙ্গাল আসলেই তার বাবা, যে তাকে বলে এত রাতে তুমি জেগে কি করছো। সে বলে সব ঠিক আছে বাবা, মা আর বাবার মধ্যে একটু ঝগড়া হয়েছিল। সে আমাদের ছেড়ে যেতে চেয়েছিল, আমাকে, তোমাকে। এতে আমি খুব দুঃখ পেয়েছি, কিন্তু চিন্তা করো না,
আমি সব ঠিক করে দিয়েছি। বাবার হাতে ছিল তার মায়ের কাটা মাথা। সে আবার বলে, তোমার মা চিরকাল আমাদের সঙ্গেই থাকবে, ভয় পাওয়ার কিছু নেই, ঘুমোতে যাও। বাবার প্রভাবে পড়ে সিরিল চুপচাপ নিজের ঘরে ফিরে যায়। হঠাৎ বর্তমান সময়ে ফিরে এসে দেখা যায় দানবটি সিরিলের সামনে দাঁড়িয়ে তার মাথার ওপর হাত রাখছে। সিরিল চিৎকার করে বলে, থামো, আমি শেষ করতে পারবো। মানানাঙ্গাল আরও জোরে চাপ দেয় আর সিরিলের মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। কিন্তু মুহূর্তে দেখা যায় সিরিল ঘরে একা। দেখে মনে হচ্ছে কোনো এক অন্ধকার শক্তি তাকে বশ করেছে। এদিকে রিয়া বের হওয়ার পথে রিসেপশনে নিরাপত্তা রক্ষীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চমকে ওঠে। হঠাৎ তার পেছনে মানানাঙ্গাল আবির্ভূত হয়ে তার কাঁধ চেপে ধরে। রিয়া চিৎকার করে ওঠে। কিছুক্ষণ পর রিয়ার মা তাকে নেয়ার জন্য এখানে এসে পৌঁছায়। সে কাউকেই খুঁজে পায় না, কিন্তু মেঝেতে রিয়ার ব্যাগ পড়ে থাকতে দেখে। সে ভেতরে ঢুকে মেয়ের নাম ধরে ডাকতে থাকে এবং শেষ পর্যন্ত স্টুডিওতে পৌঁছায়। ভেতরে ঢুকে সে মানানাঙ্গালকে দেখতে পায়। দানবটি তার দিকে ঘুরতেই সে চিৎকার করে ওঠে। এরপর দেখা যায় রিয়া স্ক্রিনিং রুমে একটি চেয়ারের সঙ্গে বাঁধা। তার চোখ পড়ে পাশের টেবিলে রাখা তার মায়ের বিচ্ছিন্ন মাথার ওপর। আতঙ্কে সে চিৎকার করে ওঠে। হঠাৎ সে সিরিলের কণ্ঠ শুনতে পায়, যে তাকে শান্ত হতে বলে। সিরিলের আচরণে এই পরিবর্তন স্পষ্ট করে দেয় ছবিটির সঙ্গে একটি অশুভ শক্তি জড়িত ছিল। সিরিল তার কাছে আত্মসমর্পণ করেছে এবং এখন সে রিয়াকে বন্দি করে রেখেছে। রিয়া কাঁদতে কাঁদতে বলে, বাবা, মা মারা গেছে। সিরিল শান্ত গলায় উত্তর দেয়, সব ঠিক আছে। এরপর তার সামনে মানানাঙ্গাল ছবিটি চলতে শুরু করে। সিরিল বলে, তুমি এখন প্রিমিয়ারে আছো রিয়া, ফিলিপাইনের প্রথম ভৌতিক ছবির ঐতিহাসিক তোমার নিজের ব্যক্তিগত স্ক্রিনিং। সে এরপর জিজ্ঞেস করে ছবিটি তার কেমন লাগছে এবং আরও কি করলে এটাকে ভালো করা যায়। রিয়া বলে সে জানে না। এতে সিরিল হঠাৎ রেগে চিৎকার শুরু করে। সে বলে তারা প্রতি বছর তার চলচ্চিত্র স্কুলের পেছনে হাজার হাজার টাকা খরচ করেছে আর সে কিছুই জানে না। সে দাবি করে শেষ পর্যন্ত সে ছবিটি সম্পূর্ণ করেছে এবং বিজ্ঞাপনের দুনিয়ায় আটকে থাকা একজন এডিটর হিসেবে তার জমে থাকা ক্ষোভ উগরে দেয়। সে রিয়াকেই তার জীবন নষ্ট করার জন্য দোষ দেয়, কেননা তাকে এই সব কিছু করতে হয়েছে শুধুমাত্র রিয়ার জন্যই। রিয়া কাঁদতে কাঁদতে তাকে থামতে অনুরোধ করে, কিন্তু সে আবার জিজ্ঞেস করে আর কি করলে এটাকে আরও বাস্তব মনে হবে। রিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেই থাকে। শেষে সিরিল বেরিয়ে যায় আর বলতে থাকে, তুমি আমার যন্ত্রণা অনুভব করবে রিয়া। ঠিক তখনই পর্দায় মানানাঙ্গাল আবির্ভূত হয় এবং ধীরে ধীরে রিয়ার দিকে এগিয়ে আসে। আতঙ্কে সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। কিন্তু হঠাৎ আলো নিভে যায় এবং দানবটি তার উপর হামলা করে। রিয়া প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু মানানাঙ্গাল তাকে ফেলে দিয়ে শ্বাসরোধ করতে শুরু করে। শেষ চেষ্টা হিসেবে সে একটি ছুরি তুলে নিয়ে সেটিকে আঘাত করে। এরপর আহত মানানাঙ্গালের কাছে ধীরে ধীরে এগিয়ে যায় রিয়া। দ্বিধা নিয়ে সে তার পাশে বসে মুখোশ খুলে দেয় এবং ভেতরে সিরিলকে দেখতে পায়। সে আর নিজের মতো নেই। কোন এক অস্বাভাবিক শক্তি যেন তাকে ভর করে রেখেছে, আর এজন্যই সে এই ভয়ঙ্কর কাজ করতে বাধ্য হচ্ছে। সে রিয়াকে অনুরোধ করে ছবিটি পুড়িয়ে ফেলতে, কারণ সে ভয় পায় রিয়াও একই পরিণতির শিকার হতে পারে। রিয়া কাঁদতে কাঁদতে তার মৃত্যু পথযাত্রী বাবাকে জড়িয়ে ধরে। এই অভিশাপ ভাঙার একমাত্র উপায় হলো রিলগুলো ধ্বংস করা। হয়তো এটি ছিল স্টেলার অভিশাপ কিংবা ছবির সঙ্গে জড়িত কোনো অতি প্রাকৃত সত্তা। কিন্তু অ্যান্ডারসন পরিবারের যেই এর সংস্পর্শে এসেছে সে শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে। এরপর দেখা যায় রিয়া সব রিল পুড়িয়ে দিচ্ছে, ছবিটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে। আগুনের দিকে তাকিয়ে সে বাবার সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো স্মরণ করে। পরে সে ফোন চেক করে দেখে তার চ্যানেলে যে ক্লিপটি আপলোড করতে গিয়েছিল সেটি সফলভাবে লাইভ হয়ে গেছে এবং ইতিমধ্যেই হাজার হাজার মানুষ সেটি দেখেছে। তাহলে অভিশাপ